আব্দুল্লাহ আল মামুন সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নব। আমি আসবো না আপনার ওখানে, আজকে সময় বোঝে নেই, এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এবং এই সংসদের প্রথম একজন সরি ভুল হয়ে গেছে সুযোগ, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি এই বাজেটের আলোচনায় সূর্য শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমি মাইক থেকে অনেক দূরে, তাই শুনে যাচ্ছে না। ঠিক হয়ে যাবো, হচ্ছে না গো, আমি তো দাঁড়িয়ে আছি কেন হচ্ছে। এই বাজেটের আলোচনা সূর্য শ্রদ্ধা চিত্তে স্মরণ করছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অগ্রদূত স্বাধীন। আমারও আমাদের শ্রদ্ধেয় যে আলমগীর সাহেবকে এবং ফরিদুর রাজা সাগর সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। শালার বুতেরা চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে, শালার বুতেরা শালার বুতেরা আরে বাড়াই দেওয়া হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়েন না, এবং স্লোগান দিবি মেলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার তুমি ঠিক দাও কেন শালার পুত ভোট দেন দাও আবার ঠিক দাও। সবাই হাত তোলেন। ওই শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত কর, পুরো শালার পুতেরা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আওয়ামী সন্ত্রাসীদের সাথে। ওই এটা করে কোনদিন মনে মনে খুবই সালা আপনারা সবাই বাড়ি যান,
শনিবার হরতাল হরতাল হরতাল। আমরা দেখেছি উনি একজন বক্তা শুধু সাংবাদিক ছিলেন, সাংবাদিক হলে তিনি একজন নাগরিক, তিনি একজন রাজনীতি ছিলেন, রাজনীতির দর্শক। সাধারণের মতো আর 5টা গায়ে হলুদের অনুষ্ঠান নয়, এই গায়ে হলুদে রয়েছে আলাদা চমক। চিরকুমারের তকমা ঝেড়ে ফেলে অবশেষে মন্ত্রী গায়ে হলুদ ছোঁয়ালেন। 67 বছর বয়সী রেলমন্ত্রী জীবনসঙ্গী হতে যাচ্ছেন 29 বছর বয়সী হনুফা আক্তার রিক্তা। আমায় ভালোবাসবে, ফেসবুক তো ব্যবহার করবো না, এটা তো বুঝছো। আর এই বয়সে তোমরা প্রেম করে সময় নষ্ট করবে না। তুই স্বামী মুসলমান দেখে সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে। একটু দায় আছে আমার এখানে, একটু দায় আছে আমার, একটু দায় আছে এরকম কাপড় তুলে কথা বলে, আর একটা খারাপ কথা বলে এখানে কিন্তু সমস্যা হবে। আমি যা করবো নারায়ণগঞ্জে যে কাপড়টা তুলে কথা বলো, অর্ধেক তুলে কথা বলে গালি দেয়, দেখবে গালি। এই 1000 টাকা তার লাগে তার ফিসের জন্য, তার বইয়ের জন্য, তার খাওয়ার জন্য, তার চলাফেরা ট্রান্সপোর্টের জন্য দিনে 1000 টাকা খরচ করে। আর আমি তার কাছ থেকে কত চাচ্ছি? 75 টাকা। এই 1000 টাকার মধ্যে আমি তাকে বলছি যে আমাকে 75,000 টাকা দাও, এটাই হচ্ছে ভ্যাট। আপনাদের জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে, এবং একটা বিশেষ মধ্যে দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন, আলাপ আলোচনা, পারিবারিক একটা আবহাওয়ার সৃষ্টি করেন, এইরকম একটা ঘটনা। তো ওয়েস্টলেকের ওই পরিবেশে গিয়ে হঠাৎ করে তার কি মনে হলো, তিনি বললেন যে একটা বাঁশি ম্যানেজ করো তো সামহাও একটা বাঁশি ম্যানেজ করা, তোমরা 3 জন দৌড় দিবে, দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো। এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, ওবায়দুল কাদের, আপনার সাবির হোসেন চৌধুরী অনেক যেহেতু কমপ্লাই করতে হয়, ওনারাও দৌড় দিলেন, কিন্তু আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি। সে জোরে দৌড় দিলেন এবং দৌড় দিয়ে সত্যি সে ফার্স্ট হল। এসে সে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি আমাকে কমিটমেন্ট করেছেন আমাকে মন্ত্রী বানাতে এবং যোগাযোগ মন্ত্রী। আর প্রধান পরে সেই জিনিসটা আবার তাকে সেদিন থেকে কমিটমেন্ট নিয়ে আসছে, এবং তাকে সেটা আবার তাকে স্মরণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এই হলো তার যোগাযোগ মন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস। এইভাবেই উনি হলেন দৌড় মন্ত্রী।